তো বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো এমন এক মুভি নিয়ে যেখানে বিয়ে মানে শুধু দুইটা মানুষের মিলন না, এটা হতে পারে এক শয়তানের সাথে চুক্তি যার পরিণতি হতে পারে ভয়াবহ। পেনগান্তিন ইবলিস ইন্দোনেশিয়ার এক রোমহর্ষক হরর ফিল্ম, যেখানে এক নারী না জেনে পড়ে যায় এক অধিশপ্ত বিয়ের ফাঁদে। পুরনো বাড়ি, গোপন রীতি আর এক ভয়ঙ্কর আত্মা, সব মিলিয়ে এই গল্পে আছে গা শিউরে ওঠার মতো থ্রিল আর ভয়ের প্রতিটি মুহূর্ত। তাহলে চলুন শুরু করি আজকের ব্যাখ্যা পেনগান্তিন ইবলিস মুভির গা ছমছমে গল্প বাংলায়। তো আর দেরি না করে সোজা ভিডিওর দিকে চলি। তো মুভির শুরুতে আমরা একটা রিচুয়াল দেখতে পাই, যেখানে একটা শেমান দ্বারা রিচুয়ালটা করানো হচ্ছিল। এই রিচুয়ালটা পারফর্ম হয় রামতি নামের একটা মহিলার ওপর। এবার এই রিচুয়ালের সময় ওই শেমান মানে বয়স্ক মহিলাটা রামতিকে রক্ত দিয়ে স্নান করায় আর তাকে মাংসের টুকরোও খাওয়ায়। এবার রিচুয়াল শেষ হওয়ার পর রামতি বিছানায় পড়েছিল আর সেখানে একটা ভয়ানক ডিমন চলে আসে, মানে একটা শয়তান চলে আসে, আর সিন এখানে কাট হয়ে যায়। এবার সিন কিছুদিনের আগের দেখায়, যেখানে আমরা রামতিকে দেখতে পাই যার ওপর রিচুয়ালটা হয়েছিল, যে নাকি তার দেওয়ারির স্ত্রী আর তার ননদের সাথে তাদের মাংসের দোকানে যাচ্ছিল। এবার কথা যদি আসে রামতির পরিবারের, তাহলে পরিবারের মোট 60টি সদস্য আছে। রামতির স্বামী বো আর তার মেয়ে নিনা। রামতির মেয়ের দুটো পা কাজ করে না, যাতে সে হাঁটতে পারে না। রামতির দেওরের নাম হলো বায়ু আর তার স্ত্রীর নাম হলো সিতি। এখানে বো, বায়ু, গীতা তারা তিনজনই ভাই বোন আর তাদের মা এখানে তাদের সাথেই থাকে। এবার আমরা এখানে জানতে পারি সিতি রামতিকে একবারই দেখতে পারে না আর এখানে প্রেগনেন্সি আছে। এর সাথে আমরা এটাও জানতে পারি তার পরিবারের লোকও তাকে দেখতে পারে না, বিশেষ করে তার শাশুড়ি মা। এবার গীতা নিনাকে স্কুলে ছাড়তে যায়, যার কারণে রামতির শাশুড়ি তাকে বকাচকা করতে লাগে আর বলে স্কুলে রামতিকেই তার মেয়েকে ছাড়তে যাওয়া উচিত ছিল, কিন্তু রামতি বলে তাকে তো মিট ডেলিভারি করতে যেতে হবে। এবার আমরা দেখতে পাই বউ কোথাও বাইরে যাচ্ছিল আউট অফ টাউন, কারণ সে একটা সেলার ছিল। এবার যাওয়ার সময় বউ তার ভাইকে বায়ুকে কিছু টাকা দেয়, কারণ তার স্ত্রী কিছুদিন পর ডেলিভারি হতো আর বায়ু একদম বেকার ছিল, সে কিছুই করতো না, আর কিছু টাকা সে তার মাকেও দেয়। এবার বউ আর রামতি গাড়িতে যাচ্ছিল, যেখানে রামতি বউকে বলে তোমার মা আমাকে সবসময় বকাচকা করে, বরং তার কোনো দোষই থাকে না, আর রামতি চায় তারা যেন আলাদা থাকে। কিন্তু বউ এখানে বলে তারা যদি আলাদা থাকে এটা তাদের জন্য মাইনাস পয়েন্ট হবে, কারণ রামতি যখন বাড়িতে থাকবে না তখন নিনার খেয়াল রাখার জন্য বাড়িতে কেউই থাকবে না, কিন্তু তারা যদি একসাথে থাকে তাহলে নিনার খেয়াল রাখার জন্য বাড়িতে সবাই থাকবে। এভাবে বউ রামতিকে বোঝানোর চেষ্টা করে, যার পর রামতি তার স্বামীকে ড্রপ করে আবার বাড়ি চলে আসে। যারপর রামতি সবজি মার্কেটে আসে এবং সবজি কিনে, এবং সে মিটের দোকানে এসে সে মিটও ডেলিভারি করে। এরপর আমরা বায়ুকে দেখতে পাই, যে নাকি বউয়ের দেওয়া টাকা সব জুয়োতে উড়িয়ে দেয়, আর এটা একটা খুবই খারাপ ব্যাপার ছিল, কারণ তাদের বাড়িতে টাকার খুবই অসুবিধা চলছিল। এরপর রামতি বাড়িতে এসে তার শাশুড়ি মাকে কান্না করতে দেখে আর কাছে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে, যাতে তার শাশুড়ি বলে নিনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যার পরে এটা শোনার মাত্র রামতি হসপিটালে চলে আসে আর গীতার সাথে দেখা হয়। গীতা বলে নিনার অ্যাক্সিডেন্ট একটা গাড়ির সাথে হয়েছিল, যেখানে ডাক্তাররা রামতিকে বলে নিনার কন্ডিশন খুবই খারাপ আর তার বাঁচার সম্ভাবনা খুবই কম। এইসব কথা শুনে রামতি খুবই কান্না করতে লাগে। এবার রাত্রে রামতি যখন একা বসেছিল, তখনই একটা বুড়ি মানুষ আসে আর রামতিকে খাবার দেয়। যার পর ওই বুড়ি মানুষটা বলে চিন্তা করো না, তোমার মেয়ে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তখনই রামতি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে আপনি কি করে জানলেন আমার মেয়ে এখানে ভর্তি আছে, যাতে মেয়েটা বলে এইসব কথা সে ওখানে শুনেছিল। বুড়ি মেয়েটা বলে তার মেয়েকে বাঁচানোর একটা রাস্তা আছে, আর রামতি যদি কথায় বিশ্বাস করে তাহলে তার মেয়ে ঠিক হয়ে যেতে পারে। এইসব কথা বলার পর মহিলাটা রামতির কাছে একটা কাগজের টুকরো রেখে দেয় এবং সে সেখান থেকে চলে যায়। এবার গীতা সেখানে আসে আর ওই বুড়ি মহিলার কথা রামতিকে জিজ্ঞেস করে, কিন্তু রামতি গীতাকে কিছুই বলে না। এবার পরের দিন ডাক্তার রামতিকে বলে আর্জেন্ট নিনার ব্রেন সার্জারি করতে হবে, যাতে নিনার বাঁচার সম্ভাবনা একটু বেড়ে যাবে। এবার এই ব্যাপারে রামতি বাড়িতে সবার সাথে কথা বলে, আর সার্জারির জন্য তাদের 10 মিলিয়ন ইন্দোনেশিয়ান টাকা লাগতো, যেটা নাকি অনেক বেশি। যদি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করা হয় তাহলে 52,000 টাকা হয়, কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ ছিল। ঘরে ব্যাপারটা বলার পর ঘরের সদস্যরা এইসব থেকে মুখ ফিরিয়ে নেয়। রামতি তখন বলে তাদের এই ঘর বেচে দেওয়া উচিত, কিন্তু বায়ু বলে না, আমি ঘর বিক্রি করবো না, কারণ আমারও তো ছেলে মেয়ে হবে, আমাকে কি তাদের ভবিষ্যৎ ভাবতে হবে না? তখনই রামতির শাশুড়ি বলে তাদেরকে বইয়ের অপেক্ষা করা দরকার, কিন্তু তা কি করে হবে, কারণ বইয়ের তো কোনো কলই লাগছিল না, আর যতক্ষণ বইয়ের অপেক্ষা করবে ততক্ষণ নিনা হয়ে যেত। তখনই রামতি রুমে গিয়ে তার স্বামীকে কল লাগাতে লাগে, কিন্তু কল লাগে না। তখনই সেখানে গীতা আসে আর রামতিকে সরি বলে। এখানে একমাত্র গীতাই ছিল যে রামতিকে বুঝতো, আর রামতিও গীতাকে অনেক পছন্দ করতো, কিন্তু এখন এইসব জিনিস মাইনে রাখে না, কারণ
এখন তাদের শুধু টাকা দরকার ছিল নীনাকে বাঁচানোর জন্য। এই জন্য রামতি ওই বুড়ি মহিলার দেওয়ার কাগজের মধ্যে লেখা ঠিকানায় চলে আসে। আর আমরা এখানে মুভির প্রথম সিনগুলো দেখতে পাই, যেটা নাকি বুড়ি মেয়েটা রামতির উপর রিচুয়াল করছিল। এবার এখানে যে রিচুয়ালটা ছিল সেটা শয়তানের স্ত্রী হওয়ার জন্য ছিল, তাই এই মুভির নাম হয়েছে ডেমন্স ব্রাইড, মানে শয়তানের স্ত্রী। এখানে শয়তানের স্ত্রী হওয়া মানে অনেক বড় স্যাক্রিফাইস দেওয়া, মানে যে মেয়ে শয়তানের স্ত্রী হবে সে এক পক্ষে ধরেন খতমই হয়ে গেছে। এবার রিচুয়াল শেষ হওয়ার পর বুড়ি মহিলাটা রামতিকে একটা বিছানায় বসিয়ে দেয় আর বলে আজ রাতে তার আত্মা শয়তানের হয়ে যাবে, আর আগের যত রাত আর দিন আসবে রামতি সবসময় শয়তানেরই থাকবে। এবার থেকে সে শয়তানের স্ত্রী হয়ে গেছে। যার পর ওই ভয়ানক শয়তান রামতির কাছে আসে আর তাকে পিছন থেকে ধরে ফেলে। এরপর শয়তান তার সাথে ওই সব কিছু করে যেটা স্বামী স্ত্রীরা বাসর রাতে করে। বেসিক্যালি শয়তান তার সাথে ইন্টিমেট হতে লেগেছিল। আর এইসব জিনিস অনেক আশ্চর্যকর ছিল, কারণ এমন নয় যে রামতি এখানে কোনো কুমারী মেয়ে ছিল, সে একটা বিবাহিত মহিলা ছিল আর তার একটা মেয়েও ছিল। আর রামতি তার মেয়েকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে শয়তানের কাছে। এবার বুড়ি মহিলাটা বলে তার মেয়েকে বাঁচিয়ে রাখতে রামতিকে শয়তানকে প্রত্যেক সপ্তাহে একটা করে মুরগির মাথা আর লিভার দিতে হবে, যেটা শুরু আজ রাত থেকেই হবে। এবার সিন চেঞ্জ হয়ে বায়ুর দিকে আসে, যে নাকি তার মোরগটাকে খুঁজছিল, যাকে নিয়ে এসে জুয়া খেলতো, আর সেটা তার ফেভারিট মোরগ ছিল। এটার মানে রাত্রে রামতি তার মোরগকে শয়তানের কাছে বলি দিয়ে দিয়েছে। এবার সেখানে রামতির শাশুড়ি আসে আর বলে তাদেরকে হসপিটালে গিয়ে নীনাকে দেখে আসা উচিত, কারণ সে অনেক দিন ধরেই সেখানে আছে, যাতে বায়ু ও বায়ুর স্ত্রী সোজা নিষেধ করে দেয়। মানে এখানে বোঝা যায় বায়ু ও তার স্ত্রী খুবই স্বার্থপর ছিল। এখানে সব থেকে বড় কথা হচ্ছে যে তার ভাই বউ তাকে টাকাও দিত, কিন্তু ভাইয়ের কাছে তার ভাইয়ের কোনো সম্মানই ছিল না, এমনকি তার মেয়েরও তার কোনো পরোয়াই করতো না। যখন সে হসপিটালে ছিল সে বলে তারা তাকে কালকে দেখতে যাবে, এখানে সে বাহানা করছিল। ঠিক তখনই রামতি তার মেয়েকে তার সাথে নিয়ে আসে, আর এই সব দেখে বাড়ির সবাই একদম অবাক হয়ে যায়, কারণ সার্জারি যদিও হয় তাও সে এত তাড়াতাড়ি কি করে চলতে ফিরতে পারে, কারণ ডাক্তাররা তো বলে দিয়েছিল নীনার বাচ্চার চান্স একদম কম ছিল। এই সব দেখে বায়ুর স্ত্রী স্মৃতি প্রথমে সন্দেহ করে ফেলেছিল যে রামতি কোনো কালো জাদু তো করেনি, যেটার কথা গিয়েছে বায়ুকে বলে। তখন বায়ু বলে ঠিকই তো আছে, কারণ তাদেরকে তো এখন বাড়ি বিক্রি করতে আর হবে না। মানে এতক্ষণ ধরে সে এই সব কথাই চিন্তা করছিল। এরপর স্মৃতি নোটিস করে রামতি তার সময় বেশিরভাগ রুমেই কাটাচ্ছিল, আর রুমের দরজা এবং জানালা একবারে সে বন্ধ করে দিচ্ছিল, যেটা একদম অবাক করার কথা, কারণ প্রথমে তার ব্যবহার এমন তো ছিল না। কিন্তু আমরা এখানে জানতে পারি যে এই সব কেন করছিল, কারণ এখন সে শয়তানের স্ত্রী হয়ে গেছিল। মানে শয়তান এখন রামতির আত্মাকে তার দুনিয়াতে কবজা করে রেখেছে। যাই হোক, এবার স্মৃতি রামতির রুমে আসে আর দেখে রামতি পুরো রুমটাকে অন্ধকার করে রেখেছে, আর সে বসে টিভিও দেখছিল, যেখানে টিভিতে কিছুই চলছিল না। স্মৃতি তাকে এইসব কথা জিজ্ঞাসা করে, কিন্তু রামতি তাকে কিছুই বলে না। এবার দরজা থেকে আওয়াজ দেয়, যাতে স্মৃতি চেক করতে যায় এবং পিছনের দরজা ওপেন করে, আর দেখে দরজায় রামতি ও তার মেয়ে দাঁড়িয়ে আছে, যে নাকি নীনাকে স্কুল থেকে নিয়ে এসেছিল। এইসব দেখে স্মৃতি ঘাবড়ে যায়, কারণ এতক্ষণ যাকে সে দেখেছিল তাহলে সে কে ছিল। এবার রাত্রে বায়ু আসে আর তার স্ত্রীকে বলে খিদে লেগেছে, খাবার দাও। এখানে আমরা জানতে পারি বায়ু কত নির্দয়ী মানুষ ছিল, তার স্ত্রী প্রেগনেন্ট, তাও সে খাবার তৈরি করতে বলে স্মৃতিকে। স্মৃতি রান্নাঘরে পানি গরম করতে যায়, তখনই সে নোটিস করে রামতি বাথরুমে স্নান করছিল, যার কারণে সে দরজার নিচে থেকে তার ভিডিও বানিয়ে নেয়, যেখানে রামতি পাগলের মতো স্নান করছিল। আসলে এখানে রামতি ওই শয়তানের সাথে রোম্যান্স করছিল। স্মৃতি এই ভিডিও মার্কেটের মধ্যে গ্রুপ চ্যাটে ছড়িয়ে দেয়, যাতে রামতিকে নিয়ে মজা করা হয়। তখনই রামতির বাইরে আসে আর আজব ভাবে স্মৃতিকে দেখে এবং সেখান থেকে চলে যায়, যাতে স্মৃতি বাথরুমে গিয়ে চেক করে, কিন্তু বাথরুম একদম ভেজাই ছিল না, যেটা আরো অবাক করা জিনিস। এবার ভিডিও মার্কেটে ছড়িয়ে যায়, যেটার ব্যাপারে রামতি জেনে যায়, আর যার কারণে চাকু নিয়ে এসে সোজা স্মৃতির গলায় লাগিয়ে দেয়। রামতি বলে স্মৃতি ভিডিওটা ভাইরাল করেছে, যাতে স্মৃতি ক্লিয়ারলি বলে সেই ভিডিও ভাইরাল করেছিল। আর রামতিকে সে অনেক খারাপ কথাও বলে, মানে এখানে চোরের মায়ের বড় গলা। এবার স্মৃতি এখানে বলে রামতি কি সবার সামনে তাকে মেরে ফেলবে, যাতে রামতি তাকে ছেড়ে দেয়, কিন্তু রামতি তাকে বলে সে প্রয়োজনের থেকে বেশি কথা বলে ফেলেছে, আর স্মৃতিকে এইসবের জন্য শাস্তি অবশ্যই পেতে হবে। এটা বলার পর রামতি সেখান থেকে চলে যায়। এবার রাত্রে সেম বায়ু আসে এবং স্মৃতিকে সে খাবার চায়। স্মৃতি যখন রান্নাঘরে আসে তখন সে দেখে সেখানে আগে থেকে নুডলস বয়েল হচ্ছিল, যেটা নাকি রামতি চাপিয়েছিল। রামতি সেই বয়েলস নুডল থেকে একটা মরা ব্যাং বের করে আর স্মৃতির সামনেই খেতে লাগে, যেটা একদম ভয়ানক ব্যাপার ছিল। যার পর সে সেখান থেকে চলে যায়। এটা দেখার পর স্মৃতি অবাক হয়ে চিন্তা করে তার সাথে এটা হচ্ছে কি। এবার কিছুক্ষণ পর স্মৃতি নুডলস বানিয়ে বায়ুর জন্য নিয়ে আসে। যখন সে চাদর হটায় তখন বায়ুর বদলে সেখানে রামতিকে দেখতে পায়, যে নাকি তার গলা দাবিয়ে তাকে সেখানটাই খতম করে দেয় আর তার বাচ্চাকেও বের করে নেয়। মানে এখানে মা এবং বাচ্চা দুজনকেই রামতি খতম করে দিয়েছে। এবার হয়তো আপনাদের মনে আছে রামতি মার্কেটে স্মৃতিকে বলেছিল এই সবের শাস্তি তাকে পেতেই হবে। মানে এখানে যা কিছু হলো এই শয়তান করেছিল
রামতির জন্য, যে নাকি রামতিকে তার স্ত্রী বলে মনে করে। এবার সকালে বায়ু আসে আর রাতের স্মৃতি যাকে দেখেছিল সে বায়ু ছিল না, বরং শয়তানটা ছিল, যে নাকি বায়ু রূপ ধরে এসেছিল। এখানে বায়ু স্মৃতিকে কোথাও খুঁজে পায় না। এখানে সবাই মনে করে রামতির কারণেই এসব হয়েছে। এবার সিন রাত্রে দেখায় যেখানে গীতা বাইরে আসে আর সে একটা গর্ত দেখতে পায় যেখানে রামতি শয়তান থেকে ওই অফারিং দিত। এবার গীতা যখন ফিরে আসতে যায় তখনই তাকে সাহায্যের আওয়াজ আসে। সে মোবাইল ফ্ল্যাশ জ্বালিয়ে দেখতে যায়, তখনই আওয়াজ আরো বাড়তে লাগে। তারপর আমরা নিনাকে দেখতে পাই যার পুতুল বাথরুমের ভিতর চলে আসে আর সেটা আনার জন্য সে নিনা বাথরুমে আসে। সে বাথরুমে রামতিকে দেখতে পায় যে নাকি বাথটাব থেকে বের হয়। এটা দেখার পর নিনা চিৎকার করে ওঠে আর গীতা তার শব্দে ঘরের ভিতরে চলে আসে। ঘরের ভিতরে গীতা এসে দেখে নিনা ভয়ের মধ্যে আছে। এরপর আমরা স্মৃতিকে দেখতে পাই যে নাকি মারা গেছিল আর সে অনেক বেদনায় ছিল। ঘরের মধ্যে নিনা কান্না করে আর বলে সে আজ তাদের সাথে রাত্রে ঘুমোবে। এবার পরের দিন সকালে রামতি যখন মুরগির অফারিং দিতে যাচ্ছিল তখন ওই গর্ততে সে একটা হাত দেখতে পায় যেটা স্মৃতির ছিল। এটা দেখার পর সে তাড়াতাড়ি ওই বুড়ি মহিলার কাছে আসে যে রিচুয়ালটা করিয়েছিল। এবার সেখানে সে গিয়ে মহিলাকে সব বলে, যাতে মহিলা বলে যে দিন থেকে তারা রিচুয়ালটা করেছিল সেই দিন থেকে শয়তান তাকে তার স্ত্রীর রূপে গ্রহণ করে নিয়েছিল। আর স্ত্রীকে ডিফেন্ড করা তো প্রত্যেক স্বামীর কর্তব্য, আর সে সেটাই করছিল। এখানে রামতিকে যেই জ্বালাতন করবে বা বিরক্ত করবে শয়তান তাকে খতম করে দেবে। রামতি এখানে কিছু উপায়ের কথা জিজ্ঞাসা করে যাতে বুড়ি মহিলা বলে সে শয়তানের সাথে বিয়ে করেছে আর সারা জীবন তার সাথে থাকতে হবে, যার জন্য সে কিছুই করতে পারবে না। এসব কথা শোনার পর রামতি সেখান থেকে পালিয়ে আসে। এবার রাস্তায় রামতি নিজের ক্রিয়াকর্মের জন্য অনেক পস্তা ছিল, যার কারণে ঘরে অনেক কিছু খারাপ হতে লেগেছে, কিন্তু এখানে রামতির কাছে কোনো উপায় তো ছিল না। এরপর আমরা বায়ুকে দেখতে পাই যে নাকি বাড়িতে গর্ত করছিল। তখনই সে স্মৃতির হাত দেখতে পায়, যার পর সে রেগে গিয়ে বাড়ির ভিতরে এসে রামতির ওপর হামলা করে দেয় আর বলে সে তার স্ত্রীকে কেন মারলো। গীতা এসে যেমন তেমন করে বায়ুকে শান্ত করে এবং রামতিকে ঘরের ভিতরে নিয়ে আসে। তারপর সেখানে বায়ুর মা আসে আর বলে স্মৃতির লাশ যেন তারা আবার দফন করে দেয়, কারণ এইসব কথা বাইরে যেমন না যায়, যেটা নাকি অনেক খারাপ কথা। আমরা জানতে পারি এই বুড়ি মহিলার নাট বল্ট একটু ঢিলা আছে, বাড়িতে খুন হয়েছে আর এখনো সে তার মান সম্মানের চিন্তা করছে। এবার আমরা বায়ুকে দেখতে পাই যে নাকি স্মৃতির লাশ দাফন করছিল আর সে অনেক দুঃখিত ছিল। তখনই সেখানে রামতিকে আমরা আসতে দেখি যে নাকি মুরগির গোয়ালে ঢুকে যায়, যাকে দেখে বায়ু তার পিছন করতে লাগে, কিন্তু ঠিক তখনই রামতি এসে বায়ুর উপর হামলা করে দেয়। মানে এখানে রামতির উপর শয়তান পুরো বস করে ফেলেছে। রামতি এখানে বায়ুর একটা চোখ ফুটিয়ে দেয়, যার পর রামতি বায়ুকে এদিক ওদিক পটকাতে থাকে, যার পর সে মুরগির একটা খাঁচাতে ফেসে যায় আর তার আরেকটা চোখ মুরগিতে খেয়ে নেয়। মানে বায়ু এখানে পুরোপুরি ভাবে অন্ধ হয়ে গেছিল। যার পর বায়ুর গর্দনে একটা কাটা টিন পড়ে যায়, যাতে তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায় আর বায়ু সেখানে খতম হয়ে যায়। চিৎকারের শব্দ শুনে গীতা সেখানে ছুটে আসে আর সে রামতিকে সেখানে দেখতে পায় লাশের কাছে। রামতি ঘরের ভিতরে ছুটে পালিয়ে আসে, যেখানে গীতা বলে বায়ু কি করে খতম হলো, যাতে রামতি বলে পুরো পরিবারের মধ্যে গীতাকে সে সব থেকে বেশি পছন্দ করে, তাই গীতা যেমন চুপ হয়ে যায়, নাহলে গীতার সাথে কিছু হয়ে যাবে, যাতে গীতা চুপ হয়ে যায়। এবার ফাইনালি বউ ঘরকে চলে আসে আর তাকে তারা সব ঘটনা বলে। বউ এখানে মানতে চাইছিল না এই সব মৃত্যুর কারণ রামতিই ছিল, কারণ রামতি তো এইসব করতেই পারে না। যাতে নিনা বলে তার মা রামতি আর প্রথমের মতো নয় এবং তার মায়ের কাছ থেকে সে ভয় লাগে। এবার বউ রামতির কাছে আসে কথা বলার জন্য, কিন্তু রামতি দরজা বন্ধ করে দেয় আর বলে সে তার সাথে কোনো কথাই বলবে না। এবার সিন রাত্রের আসে, যেখানে বউ সোফাতে ঘুমিয়েছিল, ঠিক তখনই তাকে রামতির শব্দ আসে, মানে মর্নিং করার শব্দ। সে দেখার জন্য চেক করে, যেটা দেখার পর বউয়ের পায়ের তলের মাটি সরে যায়। বউ দেখে রামতি শয়তানের সাথে ইন্টিমেট হচ্ছিল, মানে শয়তানের সাথে রোম্যান্স করছিল। এবার সকালে নিনা যখন রামতির জন্য খাবার নিয়ে আসে তখন আমরা দেখতে পাই রামতিকে চেনে বেঁধে দেওয়া হয়েছে যাতে সে কারোর ক্ষতি করতে না পারে। রামতির অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছিল, সে অনেক ভয়ঙ্কর দেখতে হয়ে গেছিল, মানে শয়তান পুরোপুরিভাবে রামতির উপরে কবজা করে নিয়েছিল। এবার সে তার মেয়েকে চেন খোলার জন্য বলে, কিন্তু সেখানে রামতির শাশুড়ি আসে আর নিনাকে বারণ করে দেয়। এবার গীতা এবং বউ ওই মহিলার খোঁজে বেরিয়ে যায় যার জন্য বাড়িতে এইসব কিছু ঘটনা ঘটছিল। তারা সন্দেহ করে রামতির ওই মহিলার জন্য এরকম অবস্থা। তারপর কিছুক্ষণ সময় পরে নিনা তার মায়ের কাছে আসে, কিন্তু তার মা সেখানে ছিল না, মানে তার মা চেন কেটে সেখান থেকে পালিয়ে গেছে। তারপর সে তার দাদির চিৎকার আওয়াজ শুনতে পায় আর আমরা জানতে পারি রামতি তার শাশুড়ি মাকে খতম করে দিয়েছে। যার পর গীতা এবং বউ বাড়ি চলে আসে, মানে তারা দুজনে ওই বুড়ি মহিলার খোঁজে গিয়েছিল, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায়নি। বাড়ি এসে তারা তার মায়ের এই অবস্থা থেকে কান্না করতে লাগে। যার পর গীতা রামতিকে খুঁজতে লাগে। তখনই রামতি গীতার সামনে চলে আসে আর তার দিকে এগিয়ে আসছিল। গীতা একটা প্লেট রামতির মাথায় মারে, কিন্তু রামতির তো কিছুই হয় না। তারপর রামতি মানে শয়তানটা গীতাকে আঘাত করে বেহুশ করে দেয়, কিন্তু তাকে খতম করে দেয় না, কারণ রামতি এখানে গীতাকে সব থেকে বেশি পছন্দ করত। এরপর রামতি তার স্বামীর উপর হামলা করে দেয় এবং তাকে কাঁচি দিয়ে আঘাত করতে লাগে। তখনই বউ রামতিকে আওয়াজ দেয় এবং নিজেকে চেনার জন্য বলে, যাতে রামতির ভিতরে শয়তান বলে এবার সে তার স্ত্রী
স্ত্রী নয় বরং শয়তানের স্ত্রী, যার পর শয়তানটা বউয়ের মাথাকে 360 ডিগ্রি ঘুরিয়ে দেয় এবং তাকে সেখানেই খতম করে দেয়। যার পর সেখানে গীতা আসে আর সে রামতির উপর আবার হামলা করে। রামতি গীতাকে ধরে ফেলে আর তাকে খতম করতে যাবে কি তখনই নীনা বলে সে তার মা নয় আর তার মাকে সে ঘৃণা করে আর বলে তার জন্য এইসব হয়েছে যাতে সে তার পা কেটে ফেলবে, যাকে ফেরত পাওয়ার জন্য তার মা এইসব করেছে। যার পর নীনার কথা শুনে রামতি হুঁসে চলে আসে আর সে এইসব দেখে একদম হতবাক হয়ে যায় যে সে তার পুরো পরিবারকেই খতম করে দিয়েছে। এবার রামতি গীতাকে বলে সে যেন তার মেয়েকে তার কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। গীতা তার কথা মানছিল না, যাতে রামতি তাকে কসম দেয় সে যদি এখানে থাকে তাহলে শয়তান তাদের সবাইকে খতম করে দেবে। যারপর ফাইনালি গীতা নীনাকে নিয়ে চলে যায় আর রামতি নিজের উপর কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে নেয়। যারপর আমরা গীতা ও নীনাকে দেখতে পাই যারা নিয়ে একটা ঘরের মধ্যে ছিল। তখনই ঘরের আলমারি হিলতে লাগে। এবার গীতা সেটাকে চেক করার জন্য খুলে দেখে তো সেখানে রামতির ড্রেস রাখা ছিল যেটা রামতি পরতো। আর এই সব কিছু হয়তো এখনো শেষ হয়নি, মানে এই ড্রেসটাই একটা সাপের ড্রেস ছিল, যে এই ড্রেসটা পরতো তার কাছে শয়তানটা চলে আসতো। আর এমনও হতে পারে যে নীনা এই সবের সাথে কিছু না কিছু ভাবে কানেক্টেড আছে। আর বুম, মুভি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল পেনগান্তি নিবলিস মুভির কাহিনী। আশা করছি মুভি আপনাদের খুব ভালো লেগেছে। এবার যদি কথা আসে শেষ সিনের, তো এখানে শয়তান হয়তো শেষ হয়নি, আর শয়তানকে এইভাবে শেষ করা অত সহজ নয়। এখানে শরীর তো শেষ করে দিল কিন্তু শয়তানটাকে শেষ করতে পারবে না, কারণ শয়তান তো এই দুনিয়ায় থাকে না, সে থাকে সে নিজের দুনিয়াতে। আর এখানে নীনা হয়তো শয়তানের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত আছে। এখানে রামতি তো শেষ হয়ে গেছে কিন্তু তার তো মেয়ে চিন্তা আছে, আর শয়তান একটা শরীর চায় যেটা সে নীনা নিবে। হয়তো সে নীনার সাথে কানেক্টেড ছিল আর সে নীনাকে প্রসেস করার জন্য এখানে এসেছে। আর সে গীতাকে শেষ করলো না, কারণ গীতা এখানে রামতির কাছে খুবই পছন্দ ছিল। আর শয়তান এখানে মনের ফিলিংসটা বুঝছিল, কারণ রামতি তো গীতাকে পছন্দ করতো, তার জন্য শয়তান তাকে আঘাত করলো না এবং তাকে শেষ করলো না। আর রামতির খতম হওয়ার পর তার মেয়েকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা ছিল সেটা শয়তানের উপর ছিল, আর শয়তানকে তো অফারিং দেওয়া বন্ধ হয়ে গেছিল। তাই গীতাকে সে বাঁচিয়ে রাখিয়েছিল, কারণ রামতির পরে হয়তো গীতায় সেই অফারিং গুলো তাকে দিত, তাই সে গীতাকে খতম করে নেয়। এবার কথা যদি আসে ওই বুড়ি মহিলার, তাহলে ওই বুড়ি মহিলাটা এই পরিবারকে পুরোপুরিভাবে ফাঁসিয়েছিল। বুড়ি মহিলাটা হয়তো এককালে শয়তানের স্ত্রী ছিল, কিন্তু সে এখন বুড়ি মানুষ হয়ে গেছে, তাই তারাকে একটা শরীর দরকার ছিল যেটা সে রামতিকে চুজ করে। বাকি কাহিনী একদম ক্লিয়ার আছে এবং স্ট্রেট ফরওয়ার্ড আছে। আশা করছি কাহিনী আপনাদের খুব ভালো লেগেছে। তো যদি মুভি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন এবং ভিডিওটা শেয়ার করুন, এবং আমি আপনাদের সাথে দেখা করব পরের ভিডিওতে।